এই বাড়িতে থাকবো না তো, তাই গুছাচ্ছি। অবাক হলো দেবী, বিস্মিত কণ্ঠে শুধালো। ঠিক আছে আম্মা। কেন? এমনি। এভাবে এমনি বললে কিভাবে হবে? হ্যাঁ, তুমি তো বললে আমরা বিয়ের নিমন্ত্রণে এসেছি, তাই না? এই বাড়ির মেয়েদের বিয়ে মিটলে তারপর যাব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর এ বাড়িতে থাকতে পারবো না আমি। কেন? এমনি। কি এমনি এমনি করছো আবির্ভাব? হুট করে আমরা কোথায় যাব? আমার ফ্ল্যাটে। তুমি এভাবে চলে গেলে আন্টি মাইন্ড করবেন না? আবির্ভাব লাগেজের চেন আটকে বলল। বায়না করো না দেবী, চলো আমার সাথে। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমার দম বন্ধ লাগছে। আবির্ভাব জবাব না দিয়ে লাগেজ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছন ছুটলো দেবীও। ড্রয়িং রুম পার করে ডাইনিং প্লেসে এসে দাঁড়ালো আবির্ভাব। অনুশ্রী বেগম ওনার বৌমাদের সাথে কথা বলছেন। তিনি আবির্ভাবকে খেয়াল করলেন না। আন্টি। আবির্ভাবের কণ্ঠে থামলেন অনুশ্রী বেগম, ঘুরে তাকালেন। আবির্ভাবকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বললেন, নাস্তা খেয়েছিস বাবা? আয়, তোকে খেতে দেই। আবির্ভাব কিছু বলতে পারল না। অনুশ্রী বেগম আবির্ভাবের পাশে দেবীকে দেখে বললেন, তুমিও আছো আম্মু, আসো, তোমাদের দুজনকেই খেতে দেই। বলে চলে যেতে নিলেন। তবে নড়ল না আবির্ভাব, মাথা নিচু করে জবাব দিল। আমি চলে যাচ্ছি আন্টি। আবির্ভাবের আকস্মিক কথায় পুনরায় থমকে দাঁড়ালেন অনুশ্রী বেগম। আবির্ভাব ওনার কাছে এসে নতমস্তকে বলল, আমার খুব জরুরি কাজ পড়ে গেছে আন্টি, না হলে ঠিক থাকতাম। অনুশ্রী বেগম আবির্ভাবের দিকে না তাকিয়ে রহমানকে ডাকলেন। রহমান, রহমান। ছুটে এলো রহমান, নিচু কণ্ঠে বলল, জি বড় আম্মাজান। ওদের লাগেজগুলো নিয়ে ওদের রুমে রেখে দিয়ে আসো। আচ্ছা আম্মাজান। বলে আবির্ভাবের লাগেজ নিয়ে চলে গেল রহমান। আবির্ভাব কিছু বলতে চাইলেও শুনলেন না। অনুশ্রী বেগম ওদের জন্য খাবার আনতে চলে গেলেন। দেবী মিটিমিটি হেসে আবির্ভাবের পাশে এসে দাঁড়ালো, ফিসফিসিয়ে পড়ল। বেশ হয়েছে। আবির্ভাব অসহায় মুখে চেয়ে রইল। সে সবাইকে কিভাবে বোঝাবে? এখানে থাকলে বিরাট অঘটন ঘটে যাবে। ওই রমণীকে বেশিক্ষণ সামনে দেখলে কিছুতেই সে নিজেকে ধরে রাখতে পারবে না। দেখেও ভালোবাসতে না পারার অভাবে মরণ হয়ে যাবে। সে তো অপ্রিয়তা হাসতে হাসতে একে অপরের গায়ে জড়িয়ে জড়িয়ে গড়িয়ে পড়ছে। সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কেটে একটু বেলা বাড়ার সাথে সাথেই সোনালি রোদের দেখা মিলেছে। শিকদার বাড়ির বিশাল ছাদে সহস্রাধিক কবুতরের সমাহার। সেথাও প্রিয়তা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে ছবি তুলছে। ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলতে তুলতে এতক্ষণে তারা মোটামুটি 1000-2001 ছবি তুলে গ্যালারি ভরিয়ে ফেলেছে। ভাবি, সানকিস্ট একটা ছবি তুলবো। প্রিয়তা হেসে সে তাকে সেই পোজে ছবি উঠিয়ে দিল। সে তার কবুতরগুলোর দিকে তাকাতেই একটা অন্যরকম আইডিয়া এলো সে তার মাথায়। সে প্রিয়তাকে বলল, ভাবি চলো একটা সিনেমাটিক রিলস বানাই। এবারই ছাদটা বিশাল বড় আর রয়্যাল একটা ব্যাপার আছে, সেই হবে। তা হেসে সম্মতি জানালো। সে তার ইনস্টাগ্রাম ওপেন করে ভিডিও স্পিড 2x দিয়ে বলল, আমি যখন কবুতরের ঝাঁকের দিকে দৌড়ে যাব তখন তুমি নিচে থেকে ওপরের দিকে ফোকাস করবে। ঠিক আছে। সে তা দূরে গিয়ে দাঁড়ালো। 1 2 3 রেডি বলে খয়েরি ওড়নার আঁচল উড়িয়ে কবুতরের ছাকের দিকে ছুটে গেল। দৌড়ের সাথে সাথে হালকা বাতাসে সে তার কোমর ছড়ানো চুলগুলো লতানো শরীরের সাথে তাল মিলিয়ে দুলতে লাগলো। একসাথে উড়ে গেল কবুতরের ছাক। সে তা দুহাত মেলে চোখ বন্ধ করে এগিয়ে গেল সামনে। তার এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্যে, চোখের হাসিতে, মুখের ভাষাতে সত্যি কোনো এক পুরুষের হৃদযন্ত্র থমকে গেল। বুকের ভেতরটা ঝলে উঠল এই নারীকে না পাওয়ার ব্যর্থতায়। সে তার সিন শেষ করে পেছনে তাকাতেই আচানক তার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। চোখের কোণা ভর্তি হয়ে গেল এক মুহূর্তে। অসহ্য যন্ত্রণায় বুকের ভেতরটা খামচে ধরল কেউ। আশেপাশে কোথাও কেউ নেই, কেবল সে তার থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে আবির্ভাব। এই মানুষটাকে দেখে সে তার ভীষণ কান্না পায়। বুকের ভেতরের নরম মনটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। সে তার চোখের পানি আড়াল করতে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে দিলে হঠাৎ তার হাতের কবজি টেনে ধরল আবির্ভাব। এতগুলো দিন পর আবারও সেই মানুষটার তীব্র প্রতীক্ষিত স্পর্শে দুনিয়া দুলে উঠল সেতার। এই মানুষটা যা করেছে তারপর সেতার উচিত আবির্ভাবকে নিজের হাতে খুন করা, মুখ দেখতে না চাওয়া, ঘৃণায় চোখ ফিরিয়ে নেওয়া। কিন্তু এগুলোর একটাও করতে পারছে না সেতা। নিজের মৃত্যু কামনা সহজ, কিন্তু এই মানুষটার অনিষ্ট কামনা করা অসম্ভব। সেটা হাস মুচড়াতে শুরু করলো। কঠিন কিছু বাক্য শোনাতে চাইল, কিন্তু আফসোস ওরকম দৃঢ় বাক্য তার কণ্ঠ দিয়ে বের হলো না। দুর্বল নিভে যাওয়া কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন আবির্ভাব, আমাকে যেতে দিন। আবির্ভাব ছাড়ল না। সেটা বেশি চাপাচাপি করতে গেলে মাই লাভ। আবির্ভাবের কণ্ঠে উচ্চারিত একটা ছোট বাক্য একদম স্থির হয়ে গেল সেটা।
এতক্ষণ ধরে আটকে রাখা নোনা পানি জোয়ার এবার কঠোর চাপিয়ে উপচে পড়তে লাগলো। শ্বেতা নিজেকে একটু সামলে নেওয়ার পূর্বেই তার অবস্থা বদলে গেল। আচমকা অপ্রত্যাশিত কাণ্ঠে হতভম্ব হয়ে গেল শ্বেতা। মুখ থেকে অস্ফুট বেরিয়ে এলো। আবির্ভাব। আবির্ভাব পরিণামের পরোয়া করল না। ছোট্ট মখমলের শরীরটা যতটা শক্ত করে বুকের সাথে চেপে ধরা যায় ততটাই শক্ত করে মিশিয়ে নিল। অনেকগুলো মাস পর সে তার পুনরায় ঠাঁই হলো সেই চেনা নিরে, সে উষ্ণ বুকে। যে বুকে যাওয়ার ঠাঁই পাওয়ার তাড়নায় সে তড়পে তড়পে মরেছে প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে। কিন্তু অন্যের জিনিস লুকিয়ে ভোগ করাকে চুরি বলে, আর সে তা কোনোদিনও অন্যের জিনিসে ভাগ বসাতে চায় না। তাই আবারও ছটফট করে উঠল আবির্ভাবের বন্ধনতে মুক্ত হতে। কিন্তু আবির্ভাব তো ছাড়লই না, উল্টো সে তাকে বুকে চেপে হু হু করে কেঁদে উঠল। কান্নার মৃদু ছন্দে দুলে উঠল শরীর। নিঃশেষ চোখের পানি গাল বেয়ে ফুটায় ফুটায় গড়িয়ে পড়তে লাগলো সে তার গায়ে। সে তার ছটফট করতে করতে একসময় নিজে আবির্ভাবকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। নিজেকে আর ধরে রাখতে পারল না মেয়েটা। দুই হাতে আবির্ভাবের পিঠ খামচে ধরে বুকে মুখ কষল। সশব্দ কান্নার স্রোতে ভিজে উঠতে লাগলো আবির্ভাবের বুক গলা। দুজনের কারো মুখেই কোনো শব্দ নেই, কেবল নিঃশব্দ অশ্রু বিসর্জন। নিদারুণ তৃষ্ণাত্ম বক্ষের পিপাসা নিবারণ। কিন্তু সত্যি তাই হয়, এই পিপাসা মিটবার নয়। প্রিয়তা ফোনে কথা বলা শেষ করে সে তার কাছে এসে বলল, সরি ননদিনী। তখন আসলে বলতেই সামনের উক্ত দৃশ্যে স্তব্ধ হয়ে যায় প্রিয়তা। অন্যতা আমার ফোন আসায় তখন অন্যদিকে চলে গেছিল। তো এসে প্রিয়তা দৃষ্টি নামিয়ে নিল। কিছু না বলে ছাদের অন্য পাশে যেতে আনমনে বিড়বিড়ালো। নিষিদ্ধ আসক্তি, নিষিদ্ধ মায়া, নিষিদ্ধ টান। নিষিদ্ধ প্রেমের তীব্রতা বোধহয় স্বীকৃত প্রেমের তীব্রতার কয়েক গুণ। নিষিদ্ধ প্রেম বুকে ভেতর বিষ বৃক্ষ রূপ করে। যে বৃক্ষের ফুল থেকে পাতা, কাণ্ড থেকে লতা, সব নিষিদ্ধ যন্ত্রণার বিষয়ে পরিপূর্ণ। তবুও ব্যক্তি তা পান না করে থাকতে পারেন না। কিছুক্ষণ কান্না করে আবির্ভাবকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল শ্বেতা। আবির্ভাবের দিকে আর এক মুহূর্ত না তাকে কাঁদতে কাঁদতে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আবির্ভাবের কলেজে ঠান্ডা হয়নি একটু, বরং প্রতীক্ষিত নারীর পরশে তা জ্বলে উঠেছে। জীবনে প্রথমবারের মতো আবির্ভাব অনুভব করল সত্যি ও সে অভিশপ্ত জীবনের ভারসার বইতে পারছে না। আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই। মন যাকে চায় তাকে ছোঁয়া বারণ, আর তাকে ছুতে না পারলে আত্মার মরণ। জীবন বোধহয় তার জন্য নয়। সূর্য হেলে পড়ছে পশ্চিম আকাশে। শেষ বিকেলের অন্তিম কমলারঙা আভা এসে প্রতিফলিত হচ্ছে শিকদার বাড়ির উত্তরের বারান্দায়। সেই অপরূপ সৌন্দর্যের মধ্যমণি হয়ে বসে আছে এক সুন্দরী যুবতী, যার সর্বাঙ্গ রূপে ঝলসে যাচ্ছে। গায়ে হালকা গোলাপি রঙের প্রিন্টেড পাকিস্তানি থ্রি পিস, অতিরিক্ত লম্বা চুলগুলো কেটে পুনরায় হাঁটু অবধি করে ছেড়ে রাখা, মুখে হালকা মেকআপ আর হাত ভর্তি হালকা গোলাপি রঙের রেশমি চুড়ি, ব্যাস এতেই যেন রাজকুমারী। প্রিয়তা সুন্দরভাবে সেজেগুজে বসে দোলনায় দোল খাচ্ছে। বা হাতে ফোন, নীলাভ চোখ দুটি মোবাইল স্ক্রিনে নিবদ্ধ। হাতের বৃদ্ধ অঙ্গুলি দ্বারা ক্রমাগত ফোন স্ক্রিন ঠেলে দিচ্ছে উপরের দিকে। ফেসবুকে স্ক্রল করতে করতে হুট করে প্রিয়তার হাত থেমে যায়। চোখ আটকে যায় একটা নিউজের ওপর, যেখানে লেখা, গত 16 দিন আগে ভয়াবহ কাণ্ড ঘটে যাওয়া কানাডায় ফরেন্সের হ্যাবেট উপত্যকায় মিশনে এসআর করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 300-এর বেশি কানাডিয়ান সেনা। প্রাণ হারিয়েছেন দেশের গৌরব বিশিষ্ট ক্রাইম ব্রাঞ্চ অফিসার অবিনাশ শর্মার। সেই বরফ ঢাকা উপত্যকায় রাতে অন্ধকারে চলে গণহত্যা। সন্ত্রাসীর মিশনে চলাতেও ধরা যায়নি এসআর সহ তার টিম মেম্বারদেরকে। সব কিছু কঠোর পর্যবেক্ষণ রেখেও শেষ মুহূর্তে কি হয়ে যায় তার কিছুই বোঝা যায়নি। জানা যায় মিশনে যাওয়ার পূর্বে অফিসার অবিনাশ এসআর পরিচয় সম্পর্কে বড় কোনো তথ্য পেয়েছিলেন, যার নেপথ্যে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে এসআর। আরও জানা যায় এসআর কোনো ইউরোপিয়ান নয়, তিনি একজন খাঁটি এশিয়ার ও ফ্রান্সের হ্যাভেট উপত্যকায় অনেক কিছু ক্যাপচার করার মাধ্যমে নিশ্চিত করা সরকার আরও অনুমান করে এসআর বর্তমানে হয়তো এশিয়ার কোনো কান্ট্রি যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা সহ আরও কিছু কান্ট্রিতে থাকতে পারে। তার এখন গোটা বিশ্বে নজর, এশিয়া উপমহাদেশে। তন্ময় কলিং লেখাটা উঠতে ভাইব্রেট মোডে থাকা প্রিয়তার ফোনটা ভোবো শব্দে কেঁপে ওঠে। লেখাটা উপর থেকে মনোযোগ সরে যায় প্রিয়তার।
স্ক্রিনের উপর দাঁড়িয়ে দেখে ফোন করেছে তন্ময়। একই বাড়িতে বসে ফোন করছে দেখে মুখ বিকৃত করলো প্রিয়তা। ফোনটা রিসিভ করে কানে ধরল। অপাশ থেকে তন্ময়ের অস্পষ্ট ভাঙা ভাঙা কথা ভেসে এলো। প্রিয় আপু, নিচে আসো, বড় আম্মুরা তোমাকে ডাকছেন। কি? প্রিয়তা কথাগুলো সঠিক বুঝল না। তন্ময় হয়তো গাল লোড করে ফেলেছে কিছু একটা দিয়ে, তাই কথা বোঝা যাচ্ছে না। তন্ময় পিঠা চিবোতে চিবোতে আগের মতো বলল। আরে বড় আম্মুরা তোমাকে নিচে ডাকছে। প্রিয়তা এবার চরম বিরক্তি নিয়ে বলল। দেখ ভাই, ঈদের একটা দিন শুধু শুধু মার খাস না, যা বলবি সাফ সাফ বল। তন্ময় দ্রুত পিঠাগুলো চিবিয়ে পানি দিয়ে গিলে নিল। বড় একটা ঢেকুর তুলে বলল। আরে আপু, বড় আম্মুরা বলেছে কি জানি দরকার নিচে আসতে, বাড়ির সবাই আছে, মহল বেশ গম্ভীর, মনে হয় ভিতর ভিতর বিরাট কোনো খিচুড়ি পাকাচ্ছে সবাই। তন্ময়ের কথায় অটোমেটিক ভুরু বেঁকে গেল প্রিয়তার। তবে ব্যাপারটা আমলে নিল না, ভাইকে ঝাড়ি মেরে বলল। তুই কোন দেশের জমিদার হে যে নিজে এসে কথাটা বলতে পারছিস না? ফোন করে বলতে হচ্ছে, এত সুখ পাস কই? তন্ময় ততক্ষণে পুনরায় দুগাল ফুলিয়ে পাহাড় বানিয়ে ফেলেছে। তে অস্পষ্ট ভাঙা ভাঙা কণ্ঠে কিছু বলল, কিন্তু সেসব শুনল না প্রিয়তা। খট করে ফোন কেটে দিল। বেশি না ভেবে ব্যালকনি থেকে বাইরে বেরিয়ে গেল সে। শিকদার বাড়ির ড্রয়িং রুম বেশ গম্ভীর, কারো মুখেই কোনো রানী। সকলে মুখে কলুপেটে বসে আছে। উপস্থিত রয়েছেন বাড়ির বড় থেকে ছোট সকল সদস্য, কেবল উপস্থিত নেই দুজন। ড্রয়িং রুম ডাবল সিটার সোফায় থমথমে মুখে বসে আছেন সাদাম শিকদার, খালেদ শিকদার, সাজিদ শিকদার, সাহেব শিকদার। তাদের সামনে ডাবল সিটায় সোফায় চুপচাপ বসে আছে প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, তন্ময়। সকলেই লক্ষ্মীছানা হয়ে বসে আছে, কেউ কোনো বাড্রামি করছে না। কেবল অরণ্য আর তন্ময় টুকটুকে মুখ চালাচ্ছে আর সকলের দিকে একবার একবার চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। প্রীতমের পাশে সিঙ্গেল সোফায় বসেছে অপর দিকে মেহজাবিন চৌধুরী, ওনার পাশে ওনার স্বামী ফারহান চৌধুরী। ড্রয়িং রুমের একদিকে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম সহ পরিণীতা, প্রেরণা, উষা, ইনায়া, ধীরা, থরি, দেবী। সকলেই যেন কারো প্রত্যাশায় অপেক্ষারত। প্রিয়তা নিচে এসে সকলে একসাথে এক জায়গায় দেখে খানিকটা আশ্চর্য হলো। তবে সবচেয়ে বেশি আশ্চর্য হলো ফুফাকে দেখে। প্রিয়তাকে আসতে দেখে সকলে যেন আরও অপার প্রস্তুত হয়ে পড়লেন, তবে তা মুখে প্রকাশ করলেন না। নিজেদের সিদ্ধান্তে তার অনড়, তাও বুকের কোথাও যেন কষ্টে ছিঁড়ে যাচ্ছে সকলে। প্রিয়তাকে দেখে হাসি ফুটল মেহজাবিন চৌধুরীর মুখে। তিনি প্রসন্ন হেসে বসা থেকে উঠে পড়লেন। প্রিয়তার হাত ধরে টেনে এনে নিজের আসনের জায়গায় থুতনিতে হাত রেখে হেসে বললেন, মাশাল্লাহ। আচমকা এখনো কাণ্ডে অবাক হয়ে গেল প্রিয়তা। অদ্ভুত চোখে তাকালো মেহজাবিন চৌধুরীর দিকে। প্রিয়তাকে আরো অবাক করে দিলেন অনুশ্রী বেগম। নিচের হাতে লাল ওড়নাটা এনে প্রিয়তার মাথায় পরিয়ে দিলেন আচমকা। মেহজাবিন চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আংটি পরানোর সময় মেয়ের মাথায় লাল কাপড় পরাতে হয় আপা। জানি ভাবি। তত হতবাক সে চমকে তাকালো অনুশ্রী বেগমের দিকে। সব যেন তার দশাত মাথার উপর দিয়ে যাচ্ছে। সে শুধু প্রশ্নবিদ্ধ চোখে তাকাচ্ছে সবার দিকে। সাজিদা শিকদার নিজের স্থান ছেড়ে প্রিয়তার পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে আব্বুর কাছে কিছু চেয়েছে আর আব্বু সেটা দেয়নি, তা কি কখনো হয়েছে মা? বাবার কথার আগামাথা কিছুই বুঝলেন না প্রিয়তা। অবুঝ চোখে তাকালো সাজিদ শিকদারের দিকে। সাজিদ শিকদার আর কিছু বললেন না। মেহজাবিন চৌধুরীকে ইশারা করলেন। মেহজাবিন চৌধুরী হাত বাড়িয়ে দিলেন শামের দিকে। ফারহান চৌধুরী হাসি মুখে স্ত্রীর দিকে একটা ছোট্ট নীল বক্স এগিয়ে দিলেন। উপস্থিত সকলে যেন নীরব দর্শক। অনুশ্রী বেগম এসে প্রিয়তার হাতটা টেনে নিজের হাতে নিলেন। আস্তে করে প্রিয়তা বা হাতের অনামিকা থেকে খুলে নিলেন পুনরায় নীরব ভালোবাসার চিহ্ন, সেই পিঙ্ক ডায়মন্ড রিংটা, যেটা হারিয়ে গেছে বলে পাগল হয়ে যাচ্ছিল প্রিয়তা। পরে সে তার কাছে খুঁজে পেয়েছে। রিংটা খুলে নিতেই চোখে পানি চলে আসে প্রিয়তা। আত্মরোধ করে বাধা নিতে নিলেই এবার তার হাত টেনে ধরলেন মেহজাবিন চৌধুরী। চোখের পলকে হাতের অনামিকায় পরিয়ে দেন ছোট্ট একটা ডায়মন্ড রিং। এখনও কাণ্ডে হতভম্ব হয়ে যায় প্রিয়তা। বিস্ফোরিত চোখে তাকায় মেহজাবিন চৌধুরীর দিকে। মেহজাবিন চৌধুরী প্রিয়তার হাতে চুমু খেয়ে বললেন, তুই জানিস না মা, এটা আমার কত দিনের স্বপ্ন। তুই জানিস না মা, আমি কতগুলো বছর অপেক্ষা করেছি শুধু এই দিনটার জন্য। প্রিয়তা তাজ্জব বনে তাকিয়ে রইল। যা কিছু হচ্ছে সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহজাবিন চৌধুরীর চোখে সুখের অশ্রু। এবার আবার প্রিয়তার মাথায় হাত রাখলেন সাজিদ শিকদার। স্নেহমাখা কণ্ঠে বললেন, আমার মা বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমার মেয়ের জন্য তো আর আমি যে সে পাত্র নির্বাচন করতে পারি না।
আর যে কেউ তো আমার মেয়ের উপযুক্ত নয়। এতক্ষণে সব বুঝতে পারলো প্রিয়তা, কিন্তু এসব যেন তার বিশ্বাস হচ্ছে না। এগুলো কি বলছে সবাই? ভয় এক প্রকার রক্ত হিম হয়ে যায় প্রিয়তার। অনন্যা বেগম চোখ মুছে সবার হাতে মিষ্টির প্লেট তুলে দেন। সকলেই হাসছে, কিন্তু এই হাসিটা হয়তো কারোর জন্যই সুখের নয়। এই হাসির আড়ালে লুকায়িত তাদের পাহাড় সমবেদনা। প্রিয়তার হাতের জলে জলে হীরের আংটিটা দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে। অনুশ্রী বেগম অজানা আশঙ্কায় মাতৃহৃদয়ে কেঁপে ওঠে। এবার আমার ছেলেটা বাঁচবে কিভাবে? আল্লাহ, আমার ছেলেটাকে সহশক্তি দাও। সব জেনে শুনে মা হয়ে ছেলের সাথে কত বড় অন্যায় করলাম। আমার ছেলেটার বাঁচার উদ্দেশ্য কেড়ে নিলাম, কিন্তু আমি আর কি করতাম মাবুদ? প্রিয়তা ঘোর কাটাতে পারছে না। আব্বু আমার বিয়ে ঠিক করেছেন, তাও শুদ্ধ ভাইয়ের সাথে। শুদ্ধ ভাই? রাগে দুঃখে প্রিয়তার কান্না পেয়ে যায়। চোখ চিকচিক করে ওঠে। পানিতে প্রণয়ের প্রতি আকাশসম অভিমান আর সীমা ছাড়িয়ে যায়। সে চোখ মুছে সবাইকে মানা করে দিতে উদ্যত হয়। আব্বু আমি বলে থেমে যায় প্রিয়তা। কিছু একটা ভাবে, মানা করতে গিয়ে করে না, চুপ হয়ে যায়। সাদমান শিকদার হয়তো এটারই অপেক্ষা করছিলেন। প্রিয়তা যদি একবার মানা করে দেয়, তবে বাকিটা উনি সামলে নেবেন। এই বিয়েটা যে কোনোভাবেই হোক বানচাল করে দেবেন। প্রিয়তাকে থেমে যেতে দেখে উত্তেজিত হয়ে পড়লেন সাদমান শিকদার। কিছু বলবি মা, বল, আমায় নির্ভয়ে বল। সকলে এগোটে তাকান প্রিয়তার দিকে, কিন্তু কিছু বলে না প্রিয়তা। মাথা নুয়ে নেয়। সাজিদ শিকদার আদুরে কণ্ঠে শুধান, বল মা, কিছু বলবি? কোনো সমস্যা? প্রিয়তা দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা নেই। নিরাশ হন সাদমান শিকদার। সাজিদ শিকদার হেসে উঠে মেজামিন চৌধুরীকে বললেন, তাহলে আপা, প্রেরণার বিয়ের পর সামনের মাসে একটা দিন দেখি। না, ওর বিয়ে 1 সপ্তাহের মধ্যেই হবে। আচমকে এখনো কথায় সকলে আশ্চর্য হয়ে যান। এই করতে তাকান প্রীথমের দিকে। প্রীথম এতক্ষণ নীরব ছিল, নীরবে দেখেছে সব। এবার মুখে খুলে বলল, ওর বিয়ে প্রেরণার সাথেই হবে, একসাথে এক কাসরে। প্রীতমের তাড়াহুড়ায় ভ্রু কুচকান সাদমান শিকদার। কঠিন কণ্ঠে বলেন, কেন এত তাড়াহুড়োর কি আছে? প্রেরণার বিয়ে আগে হোক, তারপর ক্ষণ ধীরে সিস্তে। সাজিদ শিকদারের সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ তাই তো বাবা, এত তাড়াহুড়ো কি আছে? প্রীতম কোনো প্রতিক্রিয়া দেখায় না, কঠোর কণ্ঠে বলে, কারণ আমি চাই আমার বোনের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই হোক, তাই প্রেরণার সাথেই হবে। এখানে আপনাদের কোনো আপত্তি আছে? মেজামিন চৌধুরী সম্মতি জানিয়ে বলেন, না বাবা, আমার কোনো আপত্তি নেই। আসলেই তো শুভ কাজ ফেলে রাখা উচিত নয়। একসাথে দুটো বিয়ে হয়ে গেলে এর থেকে ভালো আর কি হতে পারে? সাজিদ শিকদার আর মানা করলেন না, তবে সাদমান শিকদার একটু ক্ষেপে গিয়ে বললেন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো প্রীতম। প্রীতম কেবল বিদ্রুপ করে হাসে, কিছু বলে না। ফারহান চৌধুরী বললেন, তাহলে তো বেশি সময় নেই। প্রেরণার বিয়ের তো আর মাত্র 4 দিন বাকি। কাল থেকেই তো শপিং শুরু হওয়ার কথা ছিল। তাহলে কাল থেকে প্রিয়তা আর শুদ্ধের জন্য শপিং শুরু করে দেব। মেহেজদীপ চৌধুরী মাথা দোলান। সকল উচ্ছ্বসিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু মনে মনে ছটফটে উঠল প্রিয়তা। অশান্ত চোখে আশেপাশে তাকালো। এসব গসিপ শুনতে সে ইন্টারেস্টেড নয়। মেহজাবিন চৌধুরী সবার মুখে মিষ্টি তুলে দিয়ে খুশি হয়ে বললেন, তাহলে কথা ফাইনাল, 15 তারিখ বিয়ে। তন্ময় আর অরণ্য দুজন চেপে বসলো একে অপরের দিকে। অরণ্য একটা গোলাপ জামুন মুখে ঢুকিয়ে বলল, বুঝতে পারছিস তো পার্টনার, বাড়িতে পরিদের মেলা বসতে চলেছে। অর্ধেক তোর, অর্ধেক আমার। আরে ছোটগুলো তোর, বড়গুলো আমার। ওকে, ডিল ফাইনাল। তাহলে প্রত্যেকটা অকেশনের জন্য আলাদা আলাদা আউটফিট লাগবে। কাল আমরা বেছে বেছে শপিং করব। সমুদ্র এদের এসব আজব কথোপকথন শুনে দাঁত খিচিয়ে বলল, তোরা কি আশেপাশে মেয়ে ছাড়া কিছুই দেখতে পাস না? তো ছেলে দেখবো নাকি? আমাদের ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সমুদ্র ওদের দুজনেই কান টেনে ধরে বলল, তোদের কপালে সেজভাবের আপডেট ভার্সন জুটবে, দেখিস। শিকদার বাড়ির বড়রা সকলে সব কথাবার্তা ফাইনাল করে নিলেন। সাজিদ শিকদার আর মেহজাবিন চৌধুরীর ঠোঁটে অদ্ভুত প্রশান্তিময় হাসি। সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে প্রায়। প্রিয়তা অস্থির নয়ন জোড়া এখনো কাউকে খুঁজছে অনবরত। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ সিঁড়ির পানে চোখ পড়ল প্রিয়তার। সাথে সাথে 2-1টা হার্টবিট মিস করলো বেচারি। হাতে হেলমেট নিয়ে সিঁড়ি ভেঙে নেমে আসছে 4 পুরুষ। 4 জনেরই সেম আউটফিট, স্কিন টাইট ব্ল্যাক টি শার্টের সাথে স্কিন টাইট ব্ল্যাক লেদার জ্যাকেট। হাতে কবজিতে কালো রুমাল বাঁধা। প্রিয়তা চোখ ফেরাতে পারছে না সে দ্বিতীয় পুরুষটার দিক থেকে।
তবে সেই নিষ্ঠুর পুরুষ একবারের জন্য দেখছে না প্রিয়তাকে। পোনায় শুদ্ধ সাদাব আবির্ভাব নিচে এসে সবাইকে একসাথে দেখে অবাক হলো খানিকটা, তবে বেশি না ভেবে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে শুদ্ধকে ডেকে উঠলেন মেহজাবিন চৌধুরী। কোথায় যাচ্ছ মাই সন? মায়ের কণ্ঠে থমকে দাঁড়ালো শুদ্ধ, পেছন ঘুরে প্রত্যুত্তর করলো। বাইক রাইডে যাচ্ছি মম। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যাবে। ঠিক আছে মম। বলে আবার যেতে করলো শুদ্ধ। আবার ডেকে উঠলেন মেহজাবিন চৌধুরী। দাঁড়াও। আবার দাঁড়িয়ে পড়ল শুদ্ধ। মেহজাবিন চৌধুরী হাতের ইশারায় ডেকে বললেন, এদিকে এসো, ওদের দেরি হচ্ছে। তবে এতে পোনায় সাদাব বা আবির্ভাব কেউই বিরক্তি প্রকাশ করছে না। শুদ্ধ ঘুরে এবার সরাসরি মেয়ের দিকে তাকালো, সাথে সাথে শুদ্ধের হাড় যেন বিট করা বন্ধ করে দিল। কণ্ঠনালীতে এসে থমকে দাঁড়ালো নিঃশ্বাস, চোখের পলক ফেলতে ভুলে গেল শুদ্ধ। বাড়ি ভর্তি মানুষের সামনে বোকার মতো হা করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। সকলেই ঠোঁট চেপে হাসলেন। মেহজাবিন চৌধুরী সে তাকে ইশারা করলেন। সে তা এগিয়ে এসে ভাইয়ের হাত ধরে নিয়ে গেল প্রিয়তার কাছে। মেহজাবিন চৌধুরী পোনায় সাদাব আবির্ভাবকেও ডাকলেন, ওরাও গেল। অনুশ্রী বেগম সবার হাতে মিষ্টির প্লেট তুলে দিলেন। পোনা একবার মিষ্টির প্লেটের দিকে তাকিয়ে আরেকবার প্রশ্ন চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে, কিন্তু ছেলের চোখে চোখ অনুশ্রী বেগম। শুদ্ধ যেন এখনো ঘরের মধ্যে আছে। সেটা তাকে নিয়ে প্রিয়তার পাশে বসিয়ে দিল। বলতেই হবে মানিয়েছে, ভীষণ সুন্দর, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। পোনায় শুধু একবার শান্ত চোখে তাকালো দুজনের দিকে। মেহজাবিন চৌধুরী হঠাৎ বলে উঠলেন, 4 দিন পর তোর বিয়ে শুদ্ধ। মেহজাবিন চৌধুরীর কণ্ঠ হতে উক্ত শব্দগুচ্ছ কানে পৌঁছানো মাত্রই স্তব্ধ হয়ে গেল শুদ্ধ। শুধুমাত্র একটা কথায় আশপাশে ছড়িয়ে পড়ল পরম নীরবতা। প্রিয়তার সাথে সাথেই ফট করে চোখ তুলে তাকালো পোনায়ের চোখের দিকে। তবে প্রিয়তার ভাবনা অনুযায়ী কোনো রিয়াকশনই দেখালো না পোনায়। ভীষণ স্বাভাবিকভাবে মিষ্টির একটু ভেঙে মুখে দিল, প্লেটটা নিচের টেবিলে রেখে বলে, সরি গাইস, বেশি খেতে পারবো না, ডায়েটে আছি। কয়েক জোড়া ব্যর্থ করুণ দৃষ্টি নিক্ষিপ্ত পোনায়ের দিকে। সকলেই হয়তো পোনায়ের চোখে ব্যথা দেখতে চাইল, কিন্তু মহা আশ্চর্যজনক তেমন কিছুই দেখা গেল না। শুদ্ধর হঠাৎ করেই কেমন লজ্জা লাগতে শুরু করলো। লজ্জায় গাল মুখ রক্তিম হয়ে উঠছে। ছেলেটার বুকের ভেতরটা যেন সুখের জোয়ারে প্লাবিত হচ্ছে। এমন শব্দ সে শুনতে পাবে তাকে কখনো আশা করেছিল? শুদ্ধ তৃপ্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু আওয়াজে ডাক দিল, সুইটহার্ট। আচমকা চমকে উঠল প্রিয়তা। শুদ্ধ সকলের অলক্ষ্যে সন্তর্পণে চেপে ধরল প্রিয়তার কোমল হাতের গোছা। প্রিয়তা হতভম্ব। শুদ্ধ পুনরায় প্রিয়তার কানে কানে ফিসফিসিয়ে বলল, মাত্র 4 দিন সুইটহার্ট, এরপর পাক্কা তোমার সালামি দিয়ে দেব। চোখ বন্ধ করে ফেলল পোনায়। হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। পোনায়কে এভাবে চলে যেতে দেখে ভয়ে কেঁপে উঠল আবির্ভাব। শুদ্ধকে টেনে তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তোর পীড়িতের ঢেউ কি এখনো উতলে পড়ছিল? আবির্ভাবের কথায় বাঁকা চোখে তাকালো শুদ্ধ। কি বলতে চাস? বলতে চাচ্ছি, এই জড়াজড়ি হাত ধরাধরি ব্যাপারগুলো পার্সোনালি করা যেত না? এত উত্তেজনা কিসের? 4 দিন পর তো বিয়েই হয়ে যাবে। আবির্ভাবের কথায় শুদ্ধর কপালে ভাঁজ মিলিয়ে গেল। ভাবলেশীন ভঙ্গিতে জবাব দিল, লুকিয়ে কেন করব? আমি কি চোর নাকি যাকে এত বছর ধরে ভালোবাসি, এত চাই, তাকে অবশেষে আমি এত অপেক্ষার পর নিজের করে পেতে চলেছি, সেখানে হাত ধরার কি অন্যায়? আবির্ভাব বিরক্ত হলো, দাঁত কটমট করে বলল, কত সহজে বলে ফেললি। এত বছরের অপেক্ষার পর অবশেষে নিজের করে পেতে চলেছিস, কিন্তু এটা একবারও ভাবিস না তুই নিজে পূর্ণ হতে অন্য একজনকে নিঃস্ব করে দিচ্ছিস, কেড়ে নিচ্ছিস তার জীবনের সম্বল। মায়া হয় না তোর? আবির্ভাবের কথায় দমে গেল শুদ্ধ। প্রশ্নের জবাব না দিয়ে বাইকে চড়ে বসল। আবির্ভাব গ্যারেজের সামনে দাঁড়িয়ে আশেপাশে নজর ঘোরালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো হদিস পেল না। পাশ থেকে সাদাব বলল, প্রণয় কোথায়? ওর বাইকটায় তো নেই। আবির্ভাব সাদাবের কথা জবাব দিল না। দ্রুত বাইকে বসে হেলমেট পরে নিল। তিনজন একবার একে অপরের দিকে তাকিয়ে শিকদার বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইকের স্পিডোমিটারের সর্বোচ্চ গতি টেনে ওরা তিনজন পোনায় খুঁজতে লাগলো, কিন্তু যত দূর অবধি চোখ যায় পোনায় কোথাও নেই।
নেই তার কোনো নামও নিশানা। চোখের নিমেষেই বাইকগুলো ছুটে গেল গ্রাম ছাড়িয়ে বহু দূরে। পিচ ঢালা মসৃণ রাস্তার দুপাশে ঘন নিগুড় জঙ্গল, সন্ধ্যা মিশেছে রাতের আধারে। তমস্বচ্ছন্ন নিকষ অন্ধকার গিলে নিচ্ছে পৃথিবী। মাথার উপর মস্ত তারা ভরা আকাশ। বনের ভেতর বইতে হইতে বিভিন্ন বন্যপ্রাণীর গর্জন শোনা যাচ্ছে। শুদ্ধ বাইক রাইড করে অনেক দূর চলে আসার পর হুট করেই মাঝপথে সজোরে ব্রেক কষল। সাথে সাথে আরও দুটো বাইক এসে তার দুপাশে থামল। পাশ থেকে শোনা গেল আবির্ভাবের ব্যস্ত কণ্ঠ। কিরে, এই বনের মাঝখানে থামলি কেন? আশপাশ থেকে বন্য প্রাণীর ডাক শোনা যাচ্ছে। শুদ্ধ ঘাড়ে হাত দিয়ে দুপাশে ঘাড় বাঁকালো। কিয়ৎক্ষণ নিশ্চুপ থাকার পর গম্ভীর আওয়াজে বলল, ফলো মি। বলে বাইক স্টার্ট দিয়ে জঙ্গলের মধ্যেকার একটা কাঁচামাটির রাস্তায় ঢুকে পড়ল। সাদাপ আবির্ভাব একটু অবাক হলো। আশপাশটা কেমন গা ছমছমে, নির্জন অন্ধকারে তোড়ে কিছুই ভালো মতো দেখা যায় না। সময় আনুমানিক রাত 8টা। তবে এর বেশি ভাবল না। শুদ্ধের পিছু নিল। শিকদার বাড়িতে হই হই রই রই ভাব, হাসি আনন্দ আর চিৎকার চেঁচামেচিতে জমে উঠছে পরিবেশ। কর্তাগিন্নিরা ব্যস্ত হয়ে পড়েছেন ইনভার্টকৃত গেস্টদের পুনরায় আরেকটি বিয়ের জন্য নিমন্ত্রণ করতে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম সহ বাড়ির গিন্নিরা বরবহু সহ বিয়েতে আসা অতিথির জন্য কী কী শপিং করবেন, কী কী উপহার দেবেন তার সব কিছুর বিস্তৃত লিস্ট বানাচ্ছেন। বাড়ির ছেলেরা ক্যাটার্স, ডেকোরেটর্স সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছে কাল থেকে বাড়ি সাজানো কাজ শুরু করে দেওয়ার জন্য, কারণ দফায় দফায় অনুষ্ঠান হবে, কিছুই বাদ যাবে না। নিমন্ত্রিত থাকবেন দেশ বিদেশের অনেক গণ্যমান্য অতিথি। শুদ্ধ সহকর্মী ডাক্তার সাদাফের রিসার্চ টিম মেম্বার, সাংবাদিক, নিউজ প্রেজেন্টার সহ আরও অনেক মিডিয়া কর্মী আসবে। ইন্টারন্যাশনালি নিউজ ছাপা হবে। সেখানে শিকদার ফ্যামিলি নিজেদের সর্বোচ্চটা দিতে চায়। বাড়ির মেয়ে বউরা নিজের নিজের কাজে ব্যস্ত। সবার মধ্যে আলাদা একটা চাপা উত্তেজনা। রঙে রঙে ভরে উঠেছে শিকদার বাড়ির সকল অংশ। তবে এত হই হুল্লোড়, এত আনন্দ, সবকিছুই কেমন বিষাক্ত লাগছে একজনের নিকট। সে নির্জীব, সবকিছু থেকে দূরে, একাকী ঘরের দরজা বন্ধ করে বসে আছে। জীবনে এত এত চোখের পানি ফেলেছে যে এখন আর কান্না আসে না। কাঁদতে গেলেও একঘেয়ে লাগে। নিজের জীবনটাই নিজের কাছে বোঝা মনে হয়। প্রিয়তা কনের উপর ভর দিয়ে মাথা হেলিয়ে দিয়েছে। কোনোইতে গাল ঠেকিয়ে বসে আছে উত্তরের জানালার সামনে। তার অশ্রু ভেজা, জল জলে নীলাপ চোখ দুটো তারা ভরা আকাশের পানে নিবদ্ধ। আজ আকাশে চাঁদের দেখা নেই, হয়তো অমাবস্যা। নির্জন অন্ধকারে একা একা বসে থাকতে বেশ ভালো লাগছে প্রিয়তার। এখন আর কেন জানি অন্ধকারে ভয় ডর লাগে না মেয়েটার। মাথা হেলিয়ে রাখার দরুণ নীলাপ চোখের কারণে শুপচে পড়া আবদ্ধ অশ্রু নাক পেরিয়ে টপ টপ করে জানালায় পড়ছে। মুখে কোনো ব্যথাতুর শব্দ নেই, অতএব নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। অনেক তো হলো, মাত্র 6 বছরে হাঁপিয়ে গেছে প্রিয়তা। এখন আর কারো প্রতি রাগ ক্ষোভ ঘৃণা কিছুই আসে না। এখন আর কাউকে দোষারোপ করে বলতে ইচ্ছে করছে না। অমুক তুমি সব কিছুর জন্য দায়ী, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এখন আর ইচ্ছে করে না কারো দিকে আঙুল তুলতে। মন নিজের অজান্তে নিজের অদৃষ্টকে মেনে নিচ্ছে। সে এখন ধীরে ধীরে মেনে নিচ্ছে সব দোষ তার নসিবের। জীবনের শুরুতে একজন ভুল মানুষকে ভালোবেসে থমকে গিয়েছে। খুব বাজেভাবে সেই মানুষটার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আসলে কি সব কিছুর জন্য দায়ী সেই মানুষটাকে করা যায়? প্রিয়তা অনেক ভেবেচিন্তে দেখলো ওই মানুষটাকে দোষারোপ করা কখনোই যুক্তিযুক্ত নয়। ওই মানুষটার কাছে সে চিরন্তন কৃতজ্ঞ। ঋণের কোনো শেষ নেই। নিজের গায়ে চামড়া খুলে জুতা বানিয়ে পড়লেও ওই মানুষটাকে ঋণ শোধ হওয়ার নয়। সেখানে সেই মানুষটাকে অকারণে দোষ দিয়ে গেছে প্রতিনিয়ত। সত্যি তো, ওই মানুষটার দোষ কোথায়? মনের উপর তো কারো জোর চলে না, সে তো কখনোই বলেনি। প্রিয়তা, আমি তোকে ভালোবাসি। সে কখনোই কোনো প্রতিশ্রুতি দেয়নি। তার নিঃস্বার্থ স্নেহ, নিখাদ মায়া আর অফুরন্ত ভালোবাসার ভুল ব্যাখ্যা করেছে প্রিয়তা। মানুষটার কাছ থেকে ভালোবাসা, সুযোগ সুবিধা পেতে পেতে পাওয়াটা তার একসময় চাহিদাতে পরিণত হয়ে গিয়েছিল। সে কখনোই উল্টো দিকের মানুষটার অনুভূতিকে সম্মান করেনি। সে কখনো বুঝতেই চায়নি ওই মানুষটা যা দিচ্ছে সব মায়ের খাতিরে দিচ্ছে, এর বেশি কিছু নয়। প্রিয়তার নিজের করা কর্মকাণ্ডের জন্য প্রিয়তার আজ নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। কথা বলে কিছু মানুষের প্রচণ্ড সুবিধাবাদী, তারা খেতে পেলে শুতে চায়। প্রিয়তারও নিজেকে তাই মনে হচ্ছে। নিজের চাহিদা পূরণ হয়নি বলে কতটা খারাপ ব্যবহার করেছে সে ওই মানুষটার সাথে, কত আজে বাজে কথা শুনিয়েছে। প্রিয়তার আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক কণাও সন্দেহ নেই, ওই মানুষটা কখনোই তাকে ভালোবাসেনি বা ওই নজরেই দেখেনি। বোন ভেবেছে হয়তো, আর সে কিনা আর যাই হোক, মানুষটা যদি কখনো তাকে এক মুহূর্তের জন্য নিজের করে চাইতো
তাহলে আজ কখনোই অমন নিশ্চুপ থাকতে পারতো না। যদি একটুও ভালোবাসতো তাহলে আজ যখন সবাই বিয়ের কথা বলছিল তখন অতটা নিশ্চিন্ত থাকতে পারতো না, তার বিয়ের মিষ্টি মুখে তুলতে পারতো না। কিন্তু পরিশেষে আজ মানুষটা প্রমাণ করে দিল সে প্রিয়তার ভালো চায় কিন্তু ভালোবাসে না। সে দিনের পর দিন প্রহেলিকা কতই না গালমন্দ করেছে, কত ভুল বুঝেছে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভেঙে যাওয়ার কামনা করেছে, অন্যের স্বামীকে নিজের করে পাওয়ার স্বপ্ন বুনেছে। ভালোবাসা বিবেক বুদ্ধি খুইয়ে অন্ধ হয়ে গেছিল। প্রিয়তার দম আটকে আসে এসব ভেবে। সে আজ বিয়েতে বাধা দেয়নি, কারণ সে কেবল আসল সত্যিটা জানতে চেয়েছিল, দেখতে চেয়েছিল এই মানুষটার প্রতিক্রিয়া। কিন্তু মানুষটা তাকে বরাবরের ন্যায় একবারও নিরাশ করলো। প্রতিবার করা তো দূরের কথা, কত খুশি হলো। তাহলে এখন প্রিয়তার কী করা উচিত? প্রিয়তার ভাবনার মধ্যেই পেছন থেকে পরিচিত নারী কণ্ঠে ডাক ভেসে এলো। সাথে সাথে ঝলসে উঠল কক্ষের বাতি। প্রিয়তা তড়িৎ গতিতে দুহাতে চোখ মুছল, পেছন ফিরে দেখলো পরিণীতা দাঁড়িয়ে আছে। আপু তুমি? পরিণীতা এগিয়ে এলো প্রিয়তার কাছে, বোনের দুহাত চেপে ধরে নীল চোখের গভীরে দৃষ্টি নিক্ষেপ করলো। প্রিয়তা অপ্রস্তুত বোধ করলো, যথাসাধ্য নিজের অশ্রু লুকানোর চেষ্টা করলো। পরিণীতার পেছন পেছন কক্ষে প্রবেশ করলো ইনায়া ও থিরা। পরিণীতা বনের দুগাল ধরে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার বোনের? প্রিয়তা জবাব না দিয়ে চুপ করে রইল। প্রিয়তার চোখ মুখের অবস্থা দেখে পরিণীতা ঠিক লাগছে না, তাই বনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ে দিল, তুই কি এই বিয়েতে সত্যিই রাজি? বোন, তুই কি স্বেচ্ছায় শুদ্ধ ভাইকে বিয়ে করতে চাস? প্রিয়তা চমকে তাকালো পরিণীতার পানে। পরিণীতা আগের থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দরী হয়ে গেছে। সর্বাঙ্গে লেপটে আছে ভালোবাসার প্রলেপ। স্বামী সোহাগের নিটল চিহ্ন ফর্সা শরীরে আনাচে কানাচে উকি দিচ্ছে। স্বামীর ভালোবাসায় নারীর সৌন্দর্য প্রস্ফুটিত হয়। তার জ্বলন্ত দুটো উদাহরণ প্রিয়তার চোখের সামনে। প্রিয়তা পরিণীতার কথার জবাব দিল না, আকুল নয়নে চেয়ে রইল পরিণীত ইনায়ের পানে। সত্যি বলতে ওদের এত সুখ দেখে বড্ড হিংসা হলো প্রিয়তার মনে। তার জীবনেও কি এমন সুখ আসতে পারতো না? কিছু বলছিস না কেন বোন? পুরোনায় পরিণীতার ডাকে ঘোর কাটল প্রিয়তার। প্রিয়তা দৃষ্টি নামিয়ে হাসার চেষ্টা করলো, ম্লান কণ্ঠে বলল, অবশ্যই রাজি আপু। রাজি কেন হব না? শুদ্ধ ভাইয়ের মতো মানুষকে কোন মেয়ে না বিয়ে করতে চাইবে? ওনার মতো স্বামী তো মেয়েদের কল্পনা। পরিণীতা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তার পানে, নিরেট কণ্ঠে বলল, মেয়েদের কল্পনা হতে পারে, কিন্তু আমার বোনের কল্পনা নয়। প্রিয়তা পুনরায় ম্লান হাসলো। পরিণীতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, সত্যি বল বোন, তুই কারো উপর অভিমান করে এত বড় সিদ্ধান্ত নিসনি তো? ভালোভাবে ভেবে নে বোন, বিয়ে মানুষের জীবনে বারবার হয় না। এই ব্যাপারটা 1-2 দিনের নয়, সারা জীবনের ব্যাপার। একবার বিয়ে হলে তুই আমৃত্যু অন্য কারোর সাথে জড়িয়ে যাবি আর ফিরতে পারবি না, জানিস? তুই তাহলে সত্যিই রাজি? পাশ থেকে প্রশ্ন ছুড়ল ইনায়। ভেবে বলছিস? হ্যাঁ। পরিণীতা প্রিয়তার হাত আরো শক্ত করে চেপে ধরল, সুস্পষ্ট কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার ভাইকে ভুলে গেছিস আর চাস না আমার ভাইকে নিজের জীবনে? এত এগিয়ে গেছিস? তাচ্ছিল্য হাসলো প্রিয়তা। কি যায় আসে আপু, তোমার ভাই তো 6 বছর আগেই নিজের জীবনে এগিয়ে গেছে। প্রিয়তার কণ্ঠে চাপা যন্ত্রণা। প্রিয়তার জবাবে থমকে যায় পরিও ইনায়। তাদের দৃষ্টিতে ফুটে ওঠে অপার অসহায়ত্ব। যা বুঝার তা বুঝে গেছে তারা। তাহলে তুই এখনো আমার ভাইকে ভালোবাসিস? জানি না। শুধু ভাইকে কেন বিয়ে করতে যাচ্ছিস? নিশ্চুপ রয় প্রিয়তা। পরিণীতা পুনরায় প্রশ্ন করল, কিচ্ছু লুকাবি না, বল আমায়। তোমার ভাইকে ভালোবাসি আপু। তাকে ভুলে যাওয়ার সাধ্য আমার এই ছোট্ট জীবনে হবে না। কিন্তু এটাও সত্যি, সে আমায় ভালোবাসে না। আমার এই অনুভূতির কোনো মূল্যই নেই তার কাছে। তাহলে আমি নিজের জীবনটা কেন নষ্ট করব? আপু বলতে পারো, সে তো দিব্যি আছে, তার বউ আছে, সংসার আছে, হয়তো বাচ্চা কাচ্চা হবে। তাহলে আমি কেন থেমে যাব? আমারও সংসার চাই, আমারও স্বামী চাই, আমারও সন্তান চাই। প্রিয়তার কথায় আশ্চর্যের শীর্ষে পৌঁছে গেল পরিণীতা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। পরিণীতা মনে মনে বলল, এই আহাম্মক মেয়েটা কিছু না জেনে শুনে কিভাবে আমার ভাইয়ের নামে দোষটা পাচ্ছে, আর আমি কিছুই বলতেও পারছি না। পরিণীতা নিজেকে সামলে বলল, জেদের বসে নেওয়ার সিদ্ধান্ত কোনো সময় সঠিক হয় না বোন, আরেকবার ভাব। প্রিয়তা নিজের সিদ্ধান্তে অনড় থেকে স্পষ্ট কণ্ঠে বলল, আর কিছু ভাবাভাবি নেই আপু, অনেক তো ভাবলাম, আর কত। তবু একটা শেষ সুযোগ দেই তোমার ভাইয়ের হাতে। সময় মাত্র 4 দিন। যদি সেই সময়ের মধ্যে একবারও আমাকে বলে সে আমাকে চায়, আমাকে ভালোবাসে, তাহলে সব কিছু ছেড়ে হলেও আমি তার হব। আর যদি সে এভাবেই চুপ করে থাকে, তাহলে যা হওয়ার তাই হবে। তাছাড়া তোমার ভাই আমাকে ভালোবাসেন না আপু, তাই প্রথমটা হওয়ার কোনো সুযোগ নেই। পরিণীতা তাচ্ছিল্য হাসল, মনে মনে বলল,
আমার ভাইয়ের ভালোবাসা পরিমাপ করার সাধ্য তোর নেই, আর ওই ক্ষমতা কোনোদিনও হবেও না তোর বোন। সারা জীবন আমার ভাইয়ের আশেপাশে ঘুরলি, কিন্তু তাকে চিনতে পারলি না। তোকে যদি আমার ভাইয়ের কলিজাটা কেটে দেখাতে পারতাম, তাহলেও হয়তো বুঝতে পারতি তুই। বুঝতি না হয়তো তখনও আমার ভাইয়ের ভালোবাসা তোর জন্য ঠিক কতটা উন্মাদনায় পরিপূর্ণ। একদমই বুঝতি না আমার পাগল ভাইটা তোকে কতটা ভালোবাসে। আমার ভাইয়ের ভালোবাসার নিকট তোর এই ভালোবাসা প্রচণ্ড ফ্যাকাশে রে বোন। আমার ভাইয়ের বুকের চাপা যন্ত্রণার নিকট তোর এই যন্ত্রণার কোনো অস্তিত্বই নেই। আমার ভাইটা মরে যাবে শুধু তোকে ভালোবেসে, শুধু তোর অভাবে, শুধু তোর অভাবে। কিন্তু সেদিনও তুই জানতে পারবি না আমার ভাই তোকে কতটা ভালোবেসেছিল। তুই বড্ড বোকা রে বোন, বড্ড বোকা। জীবনে মানুষ চিনতে পারলি না, ভালোবাসা চিনতে পারলি না তুই। প্রিয়তা দুহাতে চোখ মুছল, মন কঠোর করে নিজেকে বুঝালো, পরিণীতার উদ্দেশ্যে বলল, অন্যের স্বামীকে নিয়ে অনেক তো কল্পনার সংসার হলো আপু। এবার বোধ হয় আমার বাস্তবে ফেরা উচিত। তোমার ভাইয়ার তাই চাওয়া। আমার বিয়েতে উনি নাকি ভীষণ খুশি। তাহলে আমি কেন হব না আপু? সবার বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, আমার কেন হবে না আপু? পরিণীতা মলিন হাসল, প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, দোয়া করি তুই অনেক সুখী হ, তোর নিজের সংসার হোক, তোর অনেক ভালো হোক। আমার নিষ্ঠুর খারাপ অপরাধী ভাইটাকে মনে রাখিস না তুই। আমার ভাই তোকে অনেক দুঃখ দিয়েছে, তাই না? অনেক কাঁদিয়েছে, খুব নিকৃষ্ট সে। পারলে তাকে ক্ষমা করে দিস। আর হ্যাঁ, দোয়া করিস যেন তাড়াতাড়ি মরে যায়। বলে মুচকি হেসে চলে গেল পরিণীতা। প্রিয়তা দেখার আগেই পেছন ঘুরে চোখের পানি মুছে নিল। ভাইয়ের কলিজার আগুনে ঝলসে যাচ্ছে। সে ভাইয়ের মুখের দিকে তাকালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্রিয়তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অতঃপর নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে বারান্দার মেঝেতে ধপ করে বসে পড়ল। সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে বিচ্ছেদের তীব্র বিশ্বে। প্রিয়তা কাপা হাতে নিচের ফোনের গ্যালারি ওপেন করলো। কাপা হাতে ফোনটা ধরল মুখের কাছে। টলমলো চোখে তাকিয়ে রইল স্ক্রিনে। বুক ভেঙে আবার কান্না আসছে তার। প্রিয়তা কান্না আটকাতে দুহাতে মুখ চেপে ধরল। অস্পষ্ট ভাঙা কণ্ঠে বলল, এমন জীবন আল্লাহ আমার শত্রুকেও না দিক প্রণয় ভাই। দোতলার একটা কক্ষ থেকে সশব্দে আত্মচিৎকারের ধ্বনি শোনা যাচ্ছে কারো করুণ কণ্ঠের আহাজারি। আমি তোমার পায়ে পড়ি মামি, তুমি প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি মরে যাব গো। তুমি তো জানো বলো আমি শুদ্ধ ভাইকে কতটা ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। আমাকে এভাবে প্রাণে মেরো না মামি। বলতে বলতে সশব্দে কান্নায় ভেঙে পড়ল তুহিনা। ফ্লোরে লুটিয়ে পড়ে দুহাতে চাপটে ধরল মেহেজাবিন চৌধুরীর পা। মেহেজাবিন চৌধুরীর মুখ দেখে মনে হচ্ছে তিনি প্রচণ্ড বিরক্ত, কারণ এই ঢঙি মেয়েকে ওনার কোনো কালেই পছন্দ নয়। আর ছেলের বউ হিসেবে তো উনি দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। মেহেজাবিন চৌধুরী ছটকা মেরে নিজের পা সরিয়ে নিলেন, কঠোর কণ্ঠে বললেন, দেখো তুহিনা, তোমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। সে কখনোই তোমাকে ভালোবাসেনি, এমনকি সে তোমার নামটা পর্যন্ত শুনতে চায় না। তাই এসব করে শুধু শুধু এখন সিন ক্রিয়েট করো না। মেহজাবিন চৌধুরীর দাম্ভিক কণ্ঠস্বরে বলা কথাগুলোতে মনে ভীষণ আঘাত পেল তুহিনা। নিজের দিকে আঙুল তাক করে বলল, সিরিয়াসলি মামি, তোমার মনে হচ্ছে আমি সিন ক্রিয়েট করছি? তুমি আমার সাথে এত নিষ্ঠুরতা কিভাবে দেখাতে পারো মামি? তুমি জানো না আমি শুদ্ধ ভাইকে কতটা ভালোবাসি? আমি এতটুকু ছিলাম মামি যখন থেকে আমি শুধু শুদ্ধ ভাইয়ের উপর বউ হওয়ার স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখলেই হলো? আমার ছেলে তোমাকে পছন্দ করে না, বুঝতে পারছো? তুমি পছন্দ করলেই হলো? আমার ছেলে আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে, তাই আমার ছেলে যাকে পছন্দ সেই হবে আমার বৌমা। তুহিনা তাচ্ছিল্য করে বলল, তাহলে এই ব্যাপার, তুমি আসলে তোমার ভাইয়ের মেয়েকে নিজের ছেলের বউ করতে চাও? তাই আমার কষ্টটা তোমার চোখে পড়ছে না? আমার যন্ত্রণাগুলোর তোমার কাছে সিন ক্রিয়েট মনে হচ্ছে মামি? তাহলে ঠিক বলেছেন, তুমি আসলে আমাদের পছন্দ করো না। তাই শুদ্ধ ভাইয়ের কানে সব সময় বিষ ঢালো আমার নামে। তাই নিজের ভাইয়ের মেয়েকে আমাদের বাড়িতে ঢুকিয়ে নিজের দল ভারী করতে যাও। তুহিনা বলে চিৎকার দিয়ে উঠলেন মেহজাবিন চৌধুরী। গলার জোর দেখালেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না মামি। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছি তুমি নিজের ভাইয়ের মেয়েকে বউ বানাবে বলে এত কিছু করলে। ওকে ফাইন,
আমিও দেখব। ওকে ফাইন, আমিও দেখব আমি থাকতে কোন মেয়েকে আমার শুদ্ধের গলায় ঝুলাও। শুধু শুদ্ধ আমার বিয়ে করলে শুধু আমাকেই করবে। তুহিনার উদ্ভত্তে মেজাজ ছাড়ালেন মেহেজাবিন চৌধুরীর। তিনি কঠোর কণ্ঠে বললেন, তুমি এখান থেকে যাও তো মেয়ে, আমার ছেলের বিয়ে তোমার সাথে কখনোই হবে না। এক কথা কানে যেতেই হিংস্র হয়ে উঠল তুহিনা। মেহেজাবিন চৌধুরীর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমিও দেখাবো শুদ্ধ কিভাবে অন্য কারো হয়। শুদ্ধকে নিজের করে পেতে প্রয়োজনে লাশ ফেলবে এই তুহিনা, তবুও শুদ্ধকে নিজের করেই ছাড়বে। মানে মানে সোজা পথে যেটা পাওয়া যায় না সেটা বাঁকা পথে কিভাবে আদায় করে নিতে হয় তা খুব ভালো করেই জানে এই তুহিনা চৌধুরী। কাজটা আপনি মোটেও ঠিক করলেন না। ওকে মাই ডিয়ার মামি, অপেক্ষা করুন গুড নিউজের জন্য। বলে বাঁকা হেসে চলে গেল তুহিনা। তার মাথায় কি চলছে তা আল্লাহ ব্যতীত অন্য কারো জানা দুঃসাধ্য। চোখ মুখ হিংস্রতায় ছেয়ে গেছে তুহিনার। মেহেজাবিন চৌধুরী চিন্তায় পড়ে গেলেন, কারণ এই মেয়েকে ওনার মোটেও বিশ্বাস নেই। সত্যি যদি কারো কোনো ক্ষতি করে দেয় তাহলে ভাইদের কাছে মুখ দেখাতে পারবেন না তিনি। তার মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব আমার শুদ্ধের বিয়েটা দিয়ে দিতে হবে। জঙ্গলের পাশ দিয়ে কলকল শব্দ বয়ে চলেছে ইচ্ছেমতি নদী। মেঘলা আকাশ, রাত হয়তো এখনো বেশি নয়। নদীর পাড়ে স্নিগ্ধ শীতল হাওয়ায় ঘোর লেগে যায় চোখে। নিঃশব্দ একাকিত্ব আর বুকের গভীরে ধমিয়ে রাখা ধিকি ধিকি যন্ত্রণার আগুন সব মিলে ভেঙে চড়ে গুড়িয়ে দেয় এক জীবনের অস্তিত্ব। শক্ত মুখোশের আড়ালে দুর্বল মানুষটাকে টেনে টেনে হিস্ট্রে বার করে বাহিরে। পোনাই নদীর পাড়ের ভেজা বালিতে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা আকাশের পানে। মাঝে মাঝে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, তবে নিঃশব্দে। পোনাইয়ের পাশের বালিতে পড়ে আছে অনেকগুলো ওয়াইনের বোতল, সিগারেটের প্যাকেট, তবে সেগুলোর একটাও ছুঁয়ে দেখেনি পোনাই, কারণ এসব আর আজকাল তার উপর বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না, দমিয়ে রাখতে পারে না বুকের জ্বালা। পোনা এখন হাড়ে হাড়ে পার্থক্য বুঝে উপলব্ধি করতে পারে নিজের জিনিসটা নিজের থেকে দূরে রাখা আর তাকে অন্যের নামে দলিল করে দেওয়ার মধ্যে কতটা পার্থক্য। বছরের পর বছর ধরে নিজের বুকের কাছে আগলে রেখে পেলে পুষে বড় করা পাখিটা যখন অন্য কেউ নিয়ে যাবে, তার উপর নিজের পৌরুষের অধিকার ফলাবে, তখন কি পোনাইকে এই দুনিয়ার বাতাসে নিঃশ্বাস ফেলতে হবে? নিজের চোখে কি দেখতে হবে তার প্রাণের শরীরে করা অন্যের চিহ্ন? পোনাইয়ের রুহ অব্দি কেঁপে উঠল এসব ভাবনায়। মস্তিষ্কও ফাঁকা হয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো অনবরত। সে একদম এসব ভাবতে চায় না, তবে নিজেই যাই হোক, এতটা এগিয়ে আসার পর আর কিছুতেই পিছিয়ে যেতে পারবে না পোনাই। আবেগের বশে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত এখন সব কিছু উল্টোপাল্টো করে দেবে। এত ধৈর্যের ফল হিসেবে মিলবে কেবল শূন্যতার হাহাকার। ওই লাশের ভার অনেক, ওই লাশ প্রণয় কিছুতেই কাঁধে নিতে পারবে না। এর থেকে নিজের লাশ হয়ে 3.5 হাত মাটির নিচে চলে যাওয়া তার জন্য অনেক সুখের। প্রণয় বুক ভরে লম্বা শ্বাস টেনে নেওয়ার চেষ্টা করলো। ফুরফুরে শীতল বাতাস হৃৎপিণ্ড ছুঁয়েও গেলেও তবে তা স্বস্তি দিতে পারল না হৃৎপিণ্ডে। প্রণয়ের দম বন্ধ হয়ে আসছে। এই সময় প্রিয়তার কোমল স্পর্শ পাওয়ার সাংঘাতিক ক্রেভিং হচ্ছে। মোমের মতো শরীরটা বুকে ছাপটে ধরে বসে থাকতে ইচ্ছে করছে কিছুক্ষণ। উষ্ণ ঠোঁটের গরম ভাব গায়ে মেখে সুখের অতলে হারিয়ে যেতে মন চাচ্ছে। সুখ পাখিটার কোলে মাথা রেখে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমাকে ছেড়ে যাস না জান, আমি একদম নিঃস্ব হয়ে যাব, মরে যাব, বাঁচতে পারবো না। আমি সইতে পারবো না তোকে অন্যের সাথে। তুই তো আমার, শুধুই আমার। এই বুকে মাথা রেখে কত শতবার বলেছিলি তুই আমার, তাহলে আজ কেন তুই অন্যের হবি? কেন আমার বুকের খাঁচা ভেঙে উড়ে যাবি পাখি? আমাকে জীবিত রেখে এত বড় শাস্তি দিস না। কিন্তু আফসোস, এই ব্যর্থ প্রেমিকের নীরব আর্তনাদগুলো হয়তো কোনোদিনও শুনতে পাবে না পাখি, পাবে না শুনতে। আধারি রাতের বুক চিরে হঠাৎ তীক্ষ্ণ আলোর ছটা এসে পতিত হলো পোনাইয়ের চোখে মুখে। এতে মাত্রাতিরিক্ত বিরক্ত হলো পোনাই, তবে তা মুখে প্রকাশ করলো না। বাইক থেকে নেমে দ্রুত ছুটে আসলো আবির্ভাব। প্রিয় বন্ধুকে বালির উপর এভাবে শুয়ে থাকতে ঘাবড়ে গেল। লাফিয়ে এসে বসে পড়ল পোনাইয়ের পাশে। পাগলের মতো পোনায় দুবাহু ধরে ঝাঁকাঝাঁকি শুরু করে দিল। বাহাতের পাল চেপে পরীক্ষা করতে লাগলো বেঁচে আছে কিনা। ওর এসব পাগলামো দেখে বিরক্তিতে মুখ বিকৃত করলো পোনাই। ওর হাত ছাড়িয়ে বলল, এত সুখ আমার কপালে নেই ভাই, এত সহজে মরবো না। অন্ধকারে বন্ধুর গমগমে কণ্ঠ শুনতে পেয়ে স্থির হয়ে যায় আবির্ভাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেও শরীর ছেড়ে দেয় বালির উপর। এতক্ষণ মনে হচ্ছিল তার আত্মাটা বোধহয় কেউ চিপে বের করে নিচ্ছে। আবির্ভাব কিছু বলবে তার পূর্বে পোনাইয়ের শার্টের কলা চেপে ধরে শুদ্ধ।
গ্যাস সর্বশক্তি দিয়ে টেনে তুলে পুনের নাক বরাবর ঘুষি মেরে দেয়। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে ফেলে আবির্ভাব ও সাদাব। শুদ্ধকে টেনে সরানোর চেষ্টা করতে করতে আবির্ভাব চিৎকার দিয়ে বলে, কি করছিস? ছাড় ওকে, পাগল হয়ে গেছিস? তবে আবির্ভাবের কথায় কর্ণপাত করল না শুদ্ধ। ধাক্কা মেরে সরিয়ে দিল নিচের থেকে। পুনরায় কলার টেনে ধরে সজোরে আবারও নাক বরাবর পাঁচ বসালো। গর্জে উঠে বলল, খুব কষ্ট হচ্ছে তোর, তাই না? আয়, তোকে তোর সব কষ্ট থেকে মুক্তি দিয়ে দিই, মেরে ফেলি তোকে। শুদ্ধের উক্ত বাক্যে কেঁপে উঠল সাদাপ ও আবির্ভাব। আঘাতের তীব্রতায় দুকদম পিছিয়ে গেল পোনায়। শার্টের হাতায় নাক মুছে তাকালো শুদ্ধের দিকে। অন্ধকারে বোঝা না গেলেও পোনায় বেশ বুঝতে পারছে শুদ্ধ প্রচণ্ড রেগে আছে। শুধু রাগ সংবরণ করতে পারল না। ধাপাধাপ পা ফেলে এগিয়ে এসে পুনরায় কয়েক ঘা বসিয়ে দিল। রাগে দাঁত কিরমির করে চেঁচিয়ে বলল, আমার সুখ তোর কোনো কালেই সই হয় না, জানি আমি। তাই এমন সময় টেনশন দিচ্ছিস। তুই আমার ভালো দেখতে পারিস না, যাতে আমি বিয়েটা না করতে পারি, তাই এসব করছিস। ওকে ফাইন, একবার বল আমি বিয়েটা না করলে তুই খুশি হবি? থাক, আর তোর বলা লাগবে না। আমি এক্ষুনি বিয়েটা ভেঙে দিচ্ছি, তারপরেরটা তুই সামলাস। পোনা এবার ওর কোনো কথারও জবাব দিল না। তার দেহ মনে বিন্দুমাত্র শক্তি নেই কোনো প্রশ্নের জবাব দেওয়ার। পোনায় শুদ্ধর হাতের মুঠো থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিল। শুদ্ধ যা বুঝার বুঝে গেছে। সে দ্রুত ফোন বের করে মেহজাবিন চৌধুরীর নাম্বার ডায়াল করলো। দুবার রিং হওয়ার সাথে সাথে ফোন ধরলেন মেহজাবিন চৌধুরী। ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে বললেন, এখন কেন ফোন করছো মাইসন? ব্যস্ত আছি। শুদ্ধ কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আমি এই বিয়েটা করতে পারবো। কথা শেষ করার পূর্বে তার হাত থেকে ফোন কেড়ে নিল কেউ। শুদ্ধ পাশ ফিরে তাকানোর আগেই ফোনটা মাতলা নদীর অতল গহ্বর ছুঁড়ে মারল পোনে। শুদ্ধ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। পোনায় শার্টের হাতা গুটিয়ে এসে আচমকাই মারতে শুরু করলো শুদ্ধকে। এই দৃশ্যে আরও বেশি হতভম্ব হয়ে গেল সাদাপ ও আবির্ভাব। প্রায় মিনিট দশেক শুদ্ধকে তুলোধুনা করলো পোনায়। আচ্ছা মতো পিটিয়ে রাগনিত কণ্ঠে হিসিয়ে বলল, চুপচাপ বিয়ের আসরে বসবি আর বিনা বাক্যে বিয়ে করবি। এই বিয়েটা আমার জন্য খুব দরকার। আমাকে তোর দয়া দেখাতে হবে না। আবার শিকদার প্রণয় কারো দয়ায় বাঁচে না। তোকে আমি আমার ভালোবাসা আজীবন হেফাজতের ভার দিয়েছি, কারণ আমি তোর মধ্যে সেই যোগ্যতা দেখেছি। আর এই কথা যদি হেরফের হয়, তাহলে ঠাঁস ঠাঁস করে দুটো বুলেট বুকে আর দুটো বুলেট তোর কপালে ঠুকে দেব। তোর এই জীবনটাই শুধু আমার জানের দেখভাল করার জন্য। বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল পোনায়। আহম্মকের মতো তাকিয়ে রইল সাদাপ ও আবির্ভাব। এরা দুজন যে কি চায় আর কি চায় না সেটাই তাদের মাথার উপর দিয়ে গেল। শুদ্ধ বালিতে শরীর এলিয়ে দিয়ে তৃপ্ত কণ্ঠে আওড়ালো, তোর ঋণ আমার এই জীবনেও শোধ হবে না প্রণয়। তোর যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারি, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। আমিও চাই তুই ভালো থাক, কিন্তু আমার সুইটহার্টকে ছাড়া তোর দেওয়া এই ভিক্ষাটুকু আমার খুব প্রয়োজন। প্রেরণা, উষা, প্রিয়তা, অরণ্য, সমুদ্র। তোমাদের হলো? আর কতক্ষণ লাগবে? এরপর তো দেরি হয়ে যাবে বাচ্চা। বলে ড্রয়িং রুমে দাঁড়িয়ে হাঁক ছাড়লেন মেহজাবিন চৌধুরী। সকাল 10টা বাজতে চলল, কিন্তু এখন এই বাড়ির ছেলে মেয়েগুলো সাজগোজ শেষ হলো না। শপিং মলে যাবে, তার জন্য এত সাজার কি প্রয়োজন সেটাই বুঝেন না মেহজাবিন চৌধুরী। কই হলো তোমাদের? এত তাড়া দিচ্ছে কেন ফুপি? আসবে ধীরে সুস্থে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে কথাটা বলল প্রেম। সে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কাছের ইনস্ট্রাকশন দিচ্ছে। আজ সকাল হওয়ার সাথে সাথেই ঢাকার সব থেকে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির আনার সহ প্রায় 50 জন লোক এসেছে শিকদার বাড়িতে। তারা প্রতিটা ইভেন্টের জন্য আলাদা আলাদা থিমে ডেকোরেশন করবে। মেহজাবিন চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, তুই বুঝতে পারছিস না, দুটো বিয়ে, কত কত অনুষ্ঠান, কত আত্মীয় স্বজন, মেহমান, বাড়ির সদস্য, সবার জন্য শপিং করতে হবে, তাও আজকের মধ্যেই। কত সময় লাগবে বুঝতে পারছিস? এমনিতে বাড়িতে প্রায় অর্ধেক মেহমান এসে পড়ছে। বুঝলাম ফুফি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে শপিংয়ে যাচ্ছ তারা এক একটা লেজ ছাড়া বাদর। অবস্থা একদম খারাপ করে দেবে তোমার। মেহজাবিন চৌধুরী হাসলেন। এরাই তো আমাদের খুশির কারণ বাবা। ওদের দুষ্টামি তো আমাদের মানসিক শান্তি। কিন্তু তুই এখনো রেডি হসনি কেন? তুই যাবি না? সবাই চলে গেলে এদিকটা কে দেখবে ফুফি? ভুলে গেলে কাল মেহেন্দি। আজ সবাই মিলে শপিংয়ে চলে গেলে বাসার পেন্ডিং কাজগুলো করবে কে? থিম অনুযায়ী ডেকোরেশন কিভাবে হবে? আরে ওদিকটা ফুল বেশি করে লাগাও। বলে ডেকোরেটর ছেলেটাকে তাড়া দিল প্রেম।
কথা বলতে বলতে অরণ্য কাঁধে করে বিশাল একটা সাউন্ড বক্স এনে রাখলো প্রেমের পায়ের কাছে। সাউন্ড বক্সের ভারে হাঁপিয়ে উঠছে ছেলেটা। অরণ্যকে দেখে প্রেম নাক কুচকে বলল, তোকে দিয়ে কি একটাও কাজ হবে না অরণ্য? তোকে বলেছি 6টা থেকে 8টা সাউন্ড বক্স নিয়ে আসতে, আর তুই মোটে একটা এনে হাঁপিয়ে গেছিস। অরণ্য বুকে হাত দিয়ে ঝুঁকে নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা কি ভারী ছোড়দা একটা, তুলে দেখো দম লটকে যাবে। সব যদি আমিই করব তাহলে তুই কি করবি? বোনের বিয়েতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি? হুম, ওটি একদম হবে না। আমাদের বোনের বিয়ে ভাই হিসেবে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। বলে আরেকটা সাউন্ড বক্স এনে রাখলো প্রীতম। পরপর সমুদ্র আর রাজা নিয়ে এলো একটা একটা। প্রীতম কিছু ছেলেদের ডাকলো, আদেশ দিয়ে বলল, এগুলো সুন্দর করে ছাদের কোণায় রাখবে, এমনভাবে রাখবে যেন স্টেজ বাঁধার পর আর এগুলো দেখা না যায়। বলে ছেলেগুলো চলে গেল সাউন্ড বক্স নিয়ে। অরণ্য ভাইদের অবস্থা দেখে বাঁকা হেসে বলল, এখনই কাল ঘাম ছুটছে ব্রাদার, এখনো তো কিছু হলোই না। সমুদ্র সিঁড়িতে বসে পড়ে বলল, সকাল থেকে গাদার মতো কেটেছি, আর পারবো না। বসে পড়ে লাভ নেই বেড়াদার, উঠে পড়ো, যাও গিয়ে ক্যাটারার্সদের নিয়ে আসো। ওরা ফোন করেছিল, স্টেশনে চলে এসেছে। দুপুর হতে চললো, বাসাভর্তি মানুষ আরও আসছে, সবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। ধুর, বলে মুখ বাঁকিয়ে চলে গেল সমুদ্র। ওদের আর আরাম করার ফুসরত রইল না। রাজ, প্রেম, প্রীতম বাহিরে চলে গেল। হাই হাই পার্টনার, তুমি এখনো কদ্দুসালি হয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাই এলো বলে এবার কিন্তু সবাই আমাকে ফেলে চলে যাবে পার্টনার। সেজে গুজে মাঞ্জা মেরে সিঁড়ি বেয়ে নামতে নামতে কথাগুলো বলল তন্ময়। ভাইয়ের কথায় লাফিয়ে উঠল অরণ্য। তন্ময়ের কথার জবাব না দিয়েই দৌড়ালো নিজের ঘরের দিকে। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলেন অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অরণ্য বেগম, অর্থী বেগম, পূর্ণতা, উষা দেবী, প্রেরণা, পরী, শ্বেতা, ধীরা, থরি, তন্ময়, অরণ্য, রাদীপ, সাদীপ, অভ্র, শুভ্র, শুভ্রতা, দীপ্তিসহ আরও কিছু আত্মীয় সকলে। মেহজাবিন চৌধুরী সকলকে দেখে খুশি হলেন। উনি সকলের দিকে তাকিয়ে বললেন, বাহ, সকলে এসে পড়ছো, কিন্তু আমার বৌমা কোথায়? আচ্ছা, কিন্তু বাড়ির পুরুষটা কোথায়? আমরা কি শুধু মেয়েরা যাব নাকি? পাশ থেকে তন্ময় বলে উঠল, আমি তো আছি ফুপি, আমি নিয়ে যাব তোমাদের। আমি তন্ময় শিকদার, একাই 100। মেহজাবিন চৌধুরী হেসে তন্ময়ের গাল টেনে দিয়ে বললেন, বাহ, আমার আব্বা তো সব দায়িত্ব নিতে শিখে গেছে। অরণ্য পাশ থেকে মুখ কালো করে বলল, আমিও আছি কিন্তু। অনুশ্রী বেগম কিছু বলবেন, তার পূর্বে সিঁড়ি বেয়ে নেমে আসলো প্রিয়তা। হালকা গোলাপি রঙের থ্রি পিসে কি যে মারাত্মক লাগছে মেয়েটাকে। মেয়েটার এতই রূপবতী যে যে কোনো রূপে যে কোনো রঙে থাকে মারাত্মক আকর্ষণীয় লাগে। মুগ্ধ হলেন মেহজাবিন চৌধুরী। উনি সবসময় স্বপ্ন দেখতেন ওনার রাজপুত্রের মতো ছেলের পাশে ওরকম মানানসই বৌমা আনবেন, যে দেখবে সে শুধু দেখতেই থাকবে। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল পরীর পাশে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে এসে হাজির হলো প্রণয়, শুদ্ধ, সাদাব, আবির্ভাব রাজ। ওদেরকে দেখে ভীষণ খুশি হলেন অনুশ্রী বেগম। নিশ্চিন্ত কণ্ঠে বললেন, যাক বাবা, তোরা গেলে আর কোনো চিন্তা নেই। ওরা চারজন ভীষণ স্বাভাবিক। তবে বরছাড়া বিয়ের সকল আয়োজনে 70% নিজেদের কাঁধে তুলে নিয়েছে প্রণয়, আবির্ভাব, প্রীতম, রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র। বাকি 30% চার কর্তার কাঁধে। এই বিয়েতে কোনো ত্রুটি থাকবে না। তবে প্রণয়ের উপস্থিতি এখানে মোটেও আশা করেনি প্রিয়তা। প্রিয়তা মনে মনে বলল, আমাকে ভালোবাসেন না মানলাম প্রণয় ভাই, কিন্তু এভাবে মানসিক যন্ত্রণা দেবেন না। এই বিয়েতে আপনি জড়াবেন না প্রণয় ভাই, আমি এটা সইতে পারবো না। চোখ টলমল করছে প্রিয়তার। সে সত্যি বাস্তবতা মেনে নিতে চায়। সে চায় না প্রণয়ের প্রতি দুর্বলতা দেখতে। সে তার সকল কলঙ্কিত ভালোবাসা নিজের মধ্যে চেপে রাখতে চায়। কিন্তু এই পুরুষ যখনই সামনে আসে তখনই সব গুলিয়ে যায়। প্রিয়তার সকল হিসেব ভুল হয়ে যায়। প্রণয় সকলের উদ্দেশ্যে গভীর কণ্ঠে বলল, আপনারা আসুন, আমি গাড়ি বের করছি। বলে চলে গেল প্রণয়। পিছু পিছু রাজার আবির্ভাবও গেল। শিকদার বাড়ি মেন গেটের বাহিরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে গোটা 10 প্রাইভেট কার। রাজ দাঁড়িয়ে একে একে সবাইকে গাড়িতে ঢোকাচ্ছে। এত জনগণ হয়েছে যে 10টা গাড়ি তো মনে হয় না ধরবে, কিন্তু অরণ্য শিকদার আছে না, ঠেসে ঠুসে সব ফিট করে দেবে। মেহজাবিন চৌধুরী সে তাকে চোখের ইশারায় কিছু বোঝালেন।
সাথে সাথে চওড়া হাসলো শ্বেতা। ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তার পাশে। প্রিয়তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তুমি কোনটাতে যাবে ভাবি? প্রিয়তা সকলের গাদাগাদি অবস্থা দেখে চোখ বড় বড় করে ফেলল, নাক কুচকে পড়ল। এত গাদাগাদির মধ্যে তো আমি কখনোই যেতে পারবো না, ইম্পসিবল। দরকার হলে আমি যাবই না, তাও এত লম্বা রাস্তা আমি এত মানুষের ধাক্কা খেতে পারবো না। শ্বেতা বাঁকা হেসে প্রিয়তার হাত চেপে ধরে বলল, ওকে চলো। কোথায়? আমার একটা মাত্র সুন্দরী ভাবিকে কি আমি মানুষের ধাক্কা খাওয়াতে পারি? প্রিয়তা কিছু বুঝে ওঠার আগে তাকে প্রথম কালো গাড়িটার সামনে এনে দাঁড় করালো শ্বেতা। মেন ডোর খুলে দিয়ে বলল, যাও। প্রিয়তা ভিতরে তাকিয়ে দেখলো গাড়ির ব্যাকসিট পুরো ফাঁকা। আবারও চোখ বড় বড় করে প্রশ্ন ছুড়ল প্রিয়তা, এটা খালি কেন? এখানে আসবে না সবাই? না, একটা স্পেশাল মানুষের জন্য। আচ্ছা। বসে পড়ো। এখানে গাদাগাদি হবে না, তুমি ফ্রিলি যেতে পারবে। প্রিয়তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছনে ছিটে উঠে বসলো। গাড়িতে বসে সামনে তাকাতেই ছলাৎ করে উঠল প্রিয়তার প্রাণ। গাড়ির ফ্রন্ট মিররে চোখ পড়তেই একজোড়া রক্তিম বাদামি বর্ণের চোখের সাথে সাথে চোখাচোখি হয়ে গেল কিছু বুঝে ওঠার আগে। সহসা নিঃশ্বাস আটকে আসে প্রিয়তার। ড্রাইভিং সিটে বসে আছে পোনায়, পাশের সিটে আবির্ভাব। পোনায় চোখ সরায় না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মাতলা চোখ দুটির দিকে। তবে সেই চোখে হয়তো কিছু একটা ছিল যা বেশি সময় দেখতে পারল না প্রিয়তা। আপনা আপনি দৃষ্টি নত হয়ে গেল। এখানে থাকা সম্ভব নয় বোধ করে গাড়ি থেকে বেরিয়ে যেতে ধরলেই বেঁধে যায় আরেক বিপত্তি। কারো শক্তপোক্ত বুকের সাথে ধরাম করে বাড়ি খেয়ে বসে। এহেন অপ্রত্যাশিত কাণ্ডে আহম্মক বনে যায় প্রিয়তা। বোকার মতো তাকিয়ে থাকে শুদ্ধের মুখের পানে। শুদ্ধ বুক ঢলতে ঢলতে বসে পড়ল প্রিয়তার পাশ ঘেঁষে। ব্যথায় চোখ বন্ধ করে বলল, বিয়ের আগেই বিধবা হতে চাচ্ছ নাকি সুইটহার্ট? প্রিয়তা আবার চোখ আরো বড় বড় করে ফেলল। অদ্ভুত চোখে চেয়ে থাকলো শুদ্ধের দিকে। তৎক্ষণাৎ শোনা যায় শুদ্ধের মাতাল কণ্ঠ। শুদ্ধ অধৈর্য গলায় বলল, এভাবে চেয়ে থেকো না সুইটহার্ট, বিয়ের মাত্র 3 দিন বাকি। আমি এখনই চরিত্রহীন উপাধিতে ভূষিত হতে চাই না। ভেবাচাকা খেয়ে চট করে চোখ সরিয়ে নিল প্রিয়তা। আনমনে পুনরায় তাকালো সামনে। এখনো তাকিয়ে আছে পোনায়। ফলে পূর্বের ন্যায় আবারও চোখাচোখি হলো, কিন্তু ওই চোখে কোনো অনুভূতি দেখতে পেল না প্রিয়তা। খারাপ লাগলো ভীষণ। অচেনা স্পর্শে লাফিয়ে উঠল প্রিয়তা। বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো পাশে। শুদ্ধ খুব স্বাভাবিকভাবে তার আঙুলের ভাঁজে আঙুল গুজে সিটে মাথা এলিয়ে দিয়েছে। প্রিয়তা ভেতর অস্বস্তিতে ভরে গেল। সে হাত ছাড়াতে গিয়ে কি যেন ভেবে থেমে গেল। কিছুক্ষণ পর নিজেও শুদ্ধের আঙুলের ভাঁজে আঙুলগুলো শক্ত করে চেপে ধরল। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে হাসলো শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল পেনায়। মিনিট 20 যুদ্ধ করার পর ফ্যামিলির সবাইকে 9টা গাড়িতে ঠেসে ঢুকিয়ে দিল রাজ। নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। একে একে শিকদার বাড়ি ছাড়িয়ে গেল 10টা প্রাইভেট কার। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে যায়, কিন্তু এখনও শপিংয়ের 50% শেষ করে উঠতে পারেনি শিকদার ফ্যামিলি। পুরো যমুনা ফিউচার পার্ক ঘেটে বর আর বাড়ির সদস্যদের জন্য শপিং শেষ হয়েছে। এখনও কোণে আর মেহমান বাকি। শপিং মলে সাদাপের আম্মু আনিকা সাখাত ও সাদাপের বোন সারিকা এসেছে। মহিলারা নিজেদের পছন্দ মতো ছেলের বইয়ের জন্য কেনাকাটা করছেন। মেহেজাবিন চৌধুরী একের পর এক বেনারসি শাড়ি আর লেহেঙ্গা প্রিয়তার গায়ে ধরছেন, কিন্তু একটাও ওনার মনের মতো হচ্ছে না। এতে অবশ্য কোনো দ্বিমত প্রকাশ করছে না প্রিয়তা। যে যা বলছেন কাঠের পুতুলের ন্যায় শুনছে সব। দূরে দাঁড়িয়ে এক ধানে প্রিয়তার রূপে ডুবে আছে শুদ্ধ। তার যেন এটাই কাজ। মেহেজাবিন চৌধুরী ছেলেকে ধমকে বললেন, ক্যাবলার মতো না দাঁড়িয়ে বইয়ের জন্য একটু শাড়ি গয়নাও তো সিলেক্ট করতে পারিস। দেখিস না হিমশিম খাচ্ছি। শুদ্ধ মাথা চুলকে এগিয়ে এলো। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, আমার বউয়ের দুধে আলতা অঙ্গে শোভা পাবে যে বস্তু, সে বস্তুর আলাদা শোভার প্রয়োজন পড়বে না মম। চুপচাপ শাড়ি দেখ। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসলো। সত্যি সত্যি প্রিয়তার জন্য শাড়ি পছন্দ করতে লাগলো, আর আচানকভাবে সবগুলো শাড়ি অত্যন্ত সুনিপুণ। শুদ্ধ প্রিয়তাকে টেনে অন্য সেকশনে নিয়ে গেল। নিজের হাতে পছন্দ করে কিনে দিল মেহেদি ও গায়ে হলুদের শাড়ি, লেহেঙ্গা। রিসেপশনের জন্য একটা দারুণ পার্পল কালারের শাড়ি চুজ করলো। শাড়ি প্রিয়তার গায়ে ধরতে শুদ্ধ হৃৎপিণ্ড ধকধক করে উঠল। তবে প্রিয়তা নির্বিকার। সে শুদ্ধর কোনো কাজেই মানা করছে না। একে একে বিয়ের সব প্রোগ্রামের জন্য শাড়ি, লেহেঙ্গা চুজ করা হলো। প্রেরণার বিয়ের শাড়িও কেনা হলো, কিন্তু প্রিয়তার জন্য মন মতো একটা বেনারসিও পাওয়া গেল না। শুদ্ধ মেহেজাবিন চৌধুরী সহ সকলে প্রিয়তার জন্য মানানসই বিয়ের বেনারসি খুঁজতে লাগলেন। তার মধ্যে হঠাৎ করে পরিয়ে একটা বেনারসি এনে প্রিয়তার গায়ে ধরল। একদম ডার্ক মেরুন কালার বেনারসি।
যার দুপারে ভারী গোল্ডেন জরির কাজ। পুরো শাড়িটাই কেমন অন্যরকম মাধুর্যে পরিপূর্ণ। শাড়িটা প্রিয়তার গায়ে ধরতেই সকলের দৃষ্টি আকর্ষণ করলো। মেহজাবিন চৌধুরী ছুটে এসে শাড়িটা প্রিয়তার গায়ে ভালোভাবে ধরলেন, মুগ্ধ কণ্ঠে বললেন, মাশাল্লাহ, এই তো একদম মনের মতো লাগছে। পরিণীতা পাশ থেকে বলল, পছন্দ হয়েছে ফুপি? খুব। এটা কোথায় পেলি? আমরা তো দেখলাম না। পরিণীতা হালকা হাসলো, কথার জবাব দিল না। অনন্য বেগম এগিয়ে এসে মেয়ের থুতনিতে হাত রেখে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েটার যেন কারোর নজর না লাগে। শ্বেতা শুদ্ধকে পাশ থেকে ধাক্কা দিল, দুষ্টু হেসে পড়ল, কন্ট্রোল মাই ব্রাদার, কন্ট্রোল। এভাবে তাকিয়ে থাকলে লোকে ক্যাবলা বলবে। আই ডেসপারেটলি নিড হার। শ্বেতা হাসলো। শাড়ি কেনা শেষ করে সবাই এবার এগোলো জুয়েলারি সেকশনের দিকে। ড্রেস, কসমেটিক্স, জুয়েলারি সহ যাবতীয় সব কিছু কেনা প্রায় শেষের দিকে। দিনের শেষ ভাগ চলমান। বাহিরে নীলচে আকাশ ছেয়ে গেছে নরম কমলা রঙা আভায়। বেলা দেখে বোঝা যায় কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য অস্ত যাবে। সারাদিন কেনাকাটার ধান্দায় সেই যে সকালবেলা নাস্তা করে সকলে একসাথে বাসা থেকে বেরিয়েছিল, ব্যাস এরপর আর কারো কিছু খাওয়া হয়নি। বাচ্চাগুলো খিদেতে মুষ্টে পড়েছে প্রায়। সকলের মুখের এমন বেহাল দশা দেখে অনুশ্রী বেগমের বেশ মায়া হলো। তিনি অরণ্যের উদ্দেশ্যে বললেন, যা তো বাবা, ভাই বোনদের কিছু খাইয়ান, ওদের সকলেরই খিদে পেয়েছে। বাসায় ফিরতে অনেক রাত হবে। অনুশ্রী বেগমের মুখের কথা খুঁজতে দেরি, কিন্তু তন্ময়ের বিকট লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়তে দেরি হলো না। সে পেট চেপে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ পার্টনার, তাড়াতাড়ি চলো, খেয়ে আসি, নাইলে আমার পেটে হাতিগুলো এবার মারামারি শুরু করে দিবে। অরণ্য সম্মতি জানিয়ে বলল, ওকে, কোন রেস্টুরেন্টে যাবি? তন্ময় 2 সেকেন্ড ভেবে বলল, আসার সময় বাইরে একটা জোস চাইনিজ রেস্টুরেন্ট দেখে আসছি, চলো ওখানেই যাওয়া যাক। অরণ্য কিছু বলার আগে রাজ নাক সিটকালো, ওয়াক তুলে বলল,